না তালাক দেব, না সাথে থাকব। দিল্লির ফ্যামিলি কোর্টে এই শব্দগুলো যখন প্রতিধ্বনিত হল, তখন যেন সবকিছু থমকে গেল। জজ সাহেব নিজের কলম থামিয়ে দিলেন। উকিলরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন এবং পেছনে বসা ভিড়ের মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কাঠখাড়ায় দাঁড়িয়েছিল ২৮ বছরের আনিথা শর্মা। দামি শাড়ি, ম্যাচিং জুয়েলারি আর ঠোঁটে এক রহস্যময় হাসি। তাকে দেখে কেউ বলতে পারত না যে তার জীবনে কোনো ভূমিকম্প চলছে। তার সামনে দাঁড়িয়েছিল তার স্বামী দীপক শর্মা। চোখে লাল আভা আর মুখে এক রাশ অসহায়ত্ব নিয়ে সে জজ সাহেবের কাছে ভিক্ষা চাইছিল। জজ সাহেব, আমি আমার স্ত্রীর সাথে মিটমাট করতে চাই, কিন্তু সে যদি আমার সাথে থাকতে না চায় তবে মেহেরবানি করে আমাকে তালাক দিয়ে দিন। আমাকে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে আজাদ করে দিন। জজ সাহেব আনিথার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, শ্রীমতী আনিথা শর্মা, আপনি কি চান? আনিথার ঠোঁটে সেই একই রহস্যময় হাসি ফিরে এলো। সে জজ সাহেবের চোখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, জজ সাহেব, না তো আমি এর সাথে থাকব, আর না একে তালাক দেব। জজ সাহেবের মুখের রাগ এবং বিস্ময় একসাথে ফুটে উঠল। শ্রীমতী আনিথা, না আপনাকে স্বামীর সাথে থাকতে হবে, না তাকে তালাক দেবেন, এটা আদালত, কোনো ঠাট্টা চলছে না। আমি কোনো ঠাট্টা করছি না জজ সাহেব, আমার এই সিদ্ধান্ত একদম অটল। আনিথার কথা শুনে দীপক সেই কাঠ গড়াতেই প্রায় ভেঙে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। জজ সাহেব বুঝে গিয়েছিলেন যে এটা কোনো সাধারণ স্বামী স্ত্রীর ঝগড়া নয়, এর মূলে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। দীপকের উকিল বার্মাজি দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, এটা আমার মক্কেলের মানবাধিকার লঙ্ঘন, এটা মানসিক ক্রূরতার চরম সীমা। তখনই আনিথার উকিল হাসলেন, মাই লর্ড, আইনে তো কোথাও লেখা নেই যে স্ত্রী যদি সাথে থাকতে না চায় তবে তাকে তালাক দিতেই হবে। দীপকের কণ্ঠে এক হতাশ স্বামীর যন্ত্রণা ঝরে পড়ল। জজ সাহেব, আমি তো আজও ঘর বাঁচতে চাই। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ওর মায়ের সাথে কথা বলেছি, আত্মীয় স্বজন ও বন্ধুদের দিয়েও বলিয়েছি। আমি মিটমাট করতে রাজি, কিন্তু ও শুনতেই চায় না। জজ সাহেব অবাক হচ্ছিলেন। একদিকে এক অসহায় মানুষ স্বাধীনতার ভিক্ষা চাইছিল, অন্যদিকে রহস্যময়ী স্ত্রী তাকে এক অদৃশ্য জিঞ্জিরে বেঁধে রাখতে চাইছিল। জজ সাহেব বললেন, শ্রীমতী আনিথা শর্মা, আপনার স্বামী আপনার সাথে থাকতে চান, তবে আপনার সমস্যা কোথায়? অনিথা দীপকের দিকে এক তীক্ষ্ণ নজর দিল, তারপর সামনে তাকিয়ে বলল, যেখানে সম্মানই নেই সেখানে থেকে কি করব জজ সাহেব? সম্মান? দীপক চিৎকার করে উঠল, আমি তোমাদের কোনো অসম্মান দিয়েছি? একবার বলো তো ঠিক করে। অনিথা এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, সেটা আমি আপনাকে নয় জজ সাহেবকে বলবো। দীপকের উকিল দাঁড়িয়ে পড়লেন, মাই লর্ড, আমার ক্লায়েন্টকে মানসিকভাবে হেনস্থা করার ষড়যন্ত্র করা হচ্ছে। জজ সাহেব উকিলকে শান্ত করালেন এবং অনিথাকে সরাসরি জিজ্ঞেস করলেন, ঠিক আছে অনিথাজি, আপনি বলুন, আপনার স্বামী কি আপনার সাথে মারপিট করেছেন? অনিথা বলল, না জজ সাহেব, হাত তো কোনোদিন তলেননি। তবে কি পণের দাবি রাখা হয়েছিল? না। দীপকের মুখে কিছুটা স্বস্তি এলো, কিন্তু তখনই অনিথা বলল, জজ সাহেব, জখম শুধু শরীরে হয় না, মনেও লাগে, যা অনেক বেশি গভীর হয়। জজ সাহেব বললেন, আপনি আমাকে পুরো কাহিনী বলুন, শুরু থেকে। অনিথা দীপকের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো তুচ্ছ কীট। তারপর বলতে লাগল, জজ সাহেব, আমাদের দেখা হয়েছিল এক বন্ধুর বিয়েতে। ওর চোখে আমি এক অদ্ভুত সততা আর স্থিরতা দেখতে পেয়েছিলাম। এক সাদাসিধে ছেলে, যার পৃথিবী ভবিষ্যতের পরিকল্পনার চারপাশেই ঘুরত, আর আমার পৃথিবী বড় বড় স্বপ্নে ভরা ছিল। ওর চোখে আমার জন্য যে সম্মান ছিল, তাতেই প্রথম দেখায় আমি ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তারপর শুরু হলো কথার সিলসিলা, যা ঘণ্টার পর ঘণ্টা ফোনে চলত। ও আমার চঞ্চলতা পছন্দ করত, আর আমি ওর কথার মাঝের সততা। দীপক বলেছিল, অনিথা, আমি কোনো রাজপুত্র নই, কিন্তু কথা দিচ্ছি তোমাকে রানী করে রাখব, তোমার প্রতিটি ছোট বড় আবদার পূরণ করব। আমি মজা করে জিজ্ঞেস করেছিলাম, আর যদি এমন কিছু চেয়ে বসি যা আপনি দিতে পারবেন না? দীপক জবাব দিয়েছিল, আমি তোমার জন্য আকাশ থেকে তারা ছিঁড়ে আনতে পারি। বলতে বলতে অনিথার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। সেই একটা কথায় আমি আমার পুরো পৃথিবী ওর নামে করে দিয়েছিলাম। জজ সাহেব, কোন মেয়ে এমন কথায় বিশ্বাস করবে না? বিয়ের দিনও আমাকে বলেছিল, অনিথা, আজ থেকে আমার সব খুশি তোমার, আর তোমার সব দুঃখ আমার। আমি নিজের বাবা মা, নিজের বাড়ি, সবকিছু পেছনে ফেলে হাসি মুখে ওর সাথে নতুন জীবন শুরু করেছিলাম। অনিথার গলা এবার শক্ত হয়ে গেল। কিন্তু আমি কি জানতাম যে যে শীষমহল আমি স্বপ্নে তৈরি করছিলাম তা বিয়ের কয়েক মাস পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে? জজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে এমন কি তুফান এলো যে পরিস্থিতি এখানে এসে পৌঁছল? অনিথার কাঁপা গলা এবার জোরালো আর ধারালো হয়ে উঠল। তুফান তো একবার আসে জজ সাহেব, আর সবকিছু ধ্বংস করে চলে যায়। আমার জীবন তো প্রতিদিন এক একটা নতুন ঘূর্ণিঝড় ধ্বংস করত। অনিথা দীপকের দিকে আঙুল তুলল।
বিয়ের ৩ বছর হয়ে গেল। জজ সাহেব, আপনি কি বিশ্বাস করবেন, এই ৩ বছরে ও আমাকে একবারও কোথাও ঘুরতে নিয়ে যায়নি। যে আকাশ থেকে তারা ছিঁড়ে আনার কসম খেয়েছিল, সে আমাকে ঘরের ৪ দেয়ালে বন্দি করে রেখেছিল। ও আমাকে রানী বানাতে চেয়েছিল, কিন্তু বানিয়ে দিল এমন এক কয়েদি, যার পৃথিবী সকালে রান্নাঘর থেকে শুরু হতো আর রাতে ওর প্রতীক্ষায় শেষ হয়ে যেত। আদালতে বসা মহিলারা এই কথাগুলো অনুভব করছিলেন। এই মানুষটা, জজ সাহেব, এই মানুষটা আমাকে আমার কেরিয়ার পর্যন্ত শুরু করতে দেয়নি। কোনো না কোনো বাহানায় আমাকে আটকে দিত। আর আমার প্রথম জন্মদিন, যা আমার জন্য খুব বিশেষ ছিল, প্রথম বছর ও এই বলে এড়িয়ে গেল যে এবার একটু জরুরি কাজ পড়ে গেছে, পরের বার বড় পার্টি দেব। দ্বিতীয় বছর তো ও ভুলেই গেল। আমি সেই দিনটা কেঁদে কাটিয়েছিলাম। জজ সাহেব, ওর আমার ভালোবাসা চায় না, খুশি চায় না, শুধু নিজের কাজ আর নিজের আরাম মনে থাকে। দীপক সামনে এগিয়ে এলো। অনিথা, এটা সত্যি নয়। তুমি চুপ করো, আজ আমাকে বলতে দাও। জজ সাহেব, আমি ওর স্ত্রী ছিলাম ঠিকই, কিন্তু ঘরের প্রতিটি সিদ্ধান্ত ও একাই নিত। আমার মতামত তো সেই বাড়িতে পুরনো কাগজের সমান ছিল। শুধু তাই নয়, একদিন আমার খুব জ্বর এসেছিল, শরীর ভেঙে যাচ্ছিল। আমি ওকে ফোন করেছিলাম অফিস থেকে তাড়াতাড়ি আসার জন্য, যাতে ডাক্তার দেখাতে পারি। আর ও কি করল? ও নিজের মাকে ফোন করে বলে দিল, মা, তুমি অনিথাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে দিও। জজ সাহেব, আর সুমন ওর মা কি করলেন? তিনি নিজের ঘরোয়া টোটকার কাথ বানিয়ে আমাকে খাইয়ে দিলেন, আর আমার মহান স্বামী একবার ফোন করে আমার শরীর কেমন আছে তা জানার প্রয়োজনটুকুও মনে করেননি। শেষ পর্যন্ত আমার মা বাড়িতে এসে আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন। আমি সুস্থ হলাম। তারপর আমার মা কতবার ফোন করে খোঁজ নিয়েছেন, কিন্তু আমার স্বামী একবারও না। আপনিই জিজ্ঞেস করুন ওকে। ও যখন আমাকে স্ত্রীর অধিকারই দিতে চায়নি, তবে আমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার কি দরকার ছিল? আদালতে এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল, যা শুধু অনিথার কান্নার শব্দে ভাঙছিল। দীপকের মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অনেক কষ্টে সাহস জুগিয়ে সে বলল, জজ সাহেব, কোন স্বামী চাইবে না তার স্ত্রীকে পৃথিবীর সব খুশি দিতে? দিল্লিতে একার মাইনেতে ঘরের ইএমআই, ওষুধ আর খরচ, এইসবের মাঝে এই শখগুলো মেটাবো কি করে? আমি ওকে বলেছিলাম যে প্রমোশন হলেই ওর সব শখ পূরণ করব। তার গলায় এক মধ্যবিত্ত মানুষের অসহায়ত্ব ছিল। অনিথা, তোমার প্রথম জন্মদিনে আমার বাড়ি ফিরতে দেরি হয়েছিল ঠিকই, কিন্তু সেদিন আমি ফুলের তোড়া আর তোমার প্রিয় মিষ্টি নিয়ে এসেছিলাম। তাতে আমার ভালোবাসা ছিল, কিন্তু তোমার সেই মিষ্টি চাইনি। 5 তারা হোটেলে ডিনার চাইছিলে, যা আমার সাধ্যের বাইরে ছিল। ভালোবাসার দাম কি উপহারের আয়তন দিয়ে ঠিক হয়, জজ সাহেব? দীপকের গলা ধরে এলো। আর যেদিন তোমার শরীর খারাপ ছিল, হ্যাঁ, আমি আসতে পারিনি। অফিসে খুব জরুরি ইন্সপেকশন ছিল। ছুটি নিলে হয়তো চাকরিটাই চলে যেত। আর চাকরিটা হয়তো আমি নিজের ঘর চালানোর জন্যই করছিলাম। আমি মাকে ফোন করেছিলাম যাতে উনি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যান, কিন্তু মা ঘরোয়া ওষুধ দিলেন, যা উনি আমাকে ছোটবেলা থেকে খাইয়ে এসেছেন। কিন্তু মাকে সাহায্য চাওয়া কি আমার অপরাধ ছিল? তারপর দীপক বলল, জজ সাহেব, আমি আকাশ থেকে তারা ছেড়ে আনতে পারিনি। আমি এক সাধারণ মানুষ, যে নিজের পরিবারকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করছিল। হয়তো আমার চেষ্টা ওর প্রত্যাশার কাছে ছোট হয়ে গিয়েছিল। এখন আদালতের পরিবেশ পাল্টে যাচ্ছিল। কাহিনী যতটা সহজ আর একতরফা মনে হচ্ছিল, ততটা ছিল না। জজ সাহেব সব দিক বিচার করে বললেন, শ্রীমতী অনিথা, ঘুরতে না নিয়ে যাওয়া, দামি উপহার না দেওয়া বা মতামত না নেওয়া, এই কথাগুলো মনে কষ্ট দেয় ঠিকই, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি করে ঠিকই, কিন্তু এগুলো কি এত বড় কারণ যে আপনি স্বামীর থেকে আলাদা হয়ে যাবেন? সম্পর্ক ভেঙে দেওয়া তো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক সেই সময় পেছন থেকে এক তীব্র এবং আবেগপ্রবণ কণ্ঠ শোনা গেল, জজ সাহেব, আপনি অনিথাকে ভুল বুঝছেন, কারণ ও আপনাকে এখনও পর্যন্ত ওর উপর হওয়া জুলমের পুরো কাহিনী শোনায়নি। আমি বলবো আপনাকে সব কথা। সবার নজর ঘুরে গেল। এক 60 বছরের মহিলা, অনিথার মা সুধা দেবী, সামনে এগিয়ে আসার চেষ্টা করছিলেন, চোখে জল আর মুখে লড়াইয়ের তেজ। আধিকারিক তাকে আটকালেন। আপনি বসুন, যখন ডাকা হবে তখন আসবেন। কিন্তু সুধা দেবী থামলেন না। অনিথা আমার মেয়ে, ওকে জন্ম দিয়েছি আমি চুপ থাকতে পারি না। তার গলায় যন্ত্রণা ছিল। ওনাকে সামনে আসতে দিন, জজ সাহেব বললেন। সুধা দেবী কাঠগড়ার কাছে এলেন। নিঃশ্বাস দ্রুত পড়ছিল। জজ সাহেব, আমার মেয়ে আপনাকে এই প্রতারকের পুরো সত্যি কথা বলেনি। আসল লাঞ্ছনা তো আমার মেয়ে সহ্য করেছে। আমাদের পরিবারে যখনই কোনো বিয়ে বা অনুষ্ঠান হতো, এই সাহেব কোনো দিন যেতেন না। আমার মেয়ে একা যেত। সবাই জিজ্ঞেস করত, তোমার স্বামী কোথায়? কি জবাব দিত আমার মেয়েটা? সেই বেচারির মাখা লজ্জায় নিচু হয়ে যেত। এটা মানসিক অত্যাচার নয় তো কি? দীপক তখনই আত্মপক্ষ সমর্থনে বলল,
জজ সাহেব, এমন নয় যে আমি কোনোদিন যাইনি। হ্যাঁ, একবার অনিথার কাকার ছেলের বিয়েতে যেতে পারিনি। কোম্পানিতে বছরের সবথেকে বড় অডিট চলছিল। আমার সেখানে থাকা খুব জরুরি ছিল। আমি অনিথাকে সেটা বুঝিয়েও ছিলাম। চাকরি না থাকলে ঘর চলবে কি করে? সুধা দেবী আরও রেগে গিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, বিয়ে শাদির কথা ছাড়ুন জজ সাহেব। যখন অনিথার বাবা মারা গেলেন তখনও এ ছিল না। আমাদের দুনিয়া লুট হয়ে গেল। আমার মেয়ের সাহায্যের দরকার ছিল, কিন্তু এ চাকরিতে আটকে ছিল। আমরা ফোন করে খবর দিলাম। যখন এ ফিরল তখন শেষকৃত্যও হয়ে গেছে। শেষকৃত্য 4 ঘণ্টা পর পৌঁছেছিল। এটাই কি স্বামীর সাহচর্য? আদালতে নিস্তব্ধতা গভীর হল। অনিথার চোখের জল গাল বেয়ে পড়ছিল। সে ফুপিয়ে কেঁদে বলল, হ্যাঁ জজ সাহেব, সেদিন আমার মনে হয়েছিল আমার এই দুনিয়ায় কেউ নেই। যে 7 পাকে সব সুখ দুঃখে সাথে থাকার কথা দিয়েছিল, সেই আমার জীবনের সবথেকে বড় দুঃখে গায়েব ছিল। সেই শূন্যতা আর একাকিত্ব আমি কোনো দিন ভুলতে পারব না। জজ সাহেব গম্ভীর দৃষ্টিতে দীপকের দিকে তাকালেন। মিস্টার দীপক, এই ব্যাপারে আপনি কি বলবেন? দীপকের মুখ শুকিয়ে গিয়েছিল। মনের ভেতরের তুফান সামলে সে যন্ত্রণার সুরে বলল, জজ সাহেব, আমি সেখানে ছিলাম না, এটা সত্যি। কিন্তু আমি চেষ্টা করিনি, এটা মিথ্যে। যে মুহূর্তে আমি অনিথার বাবার মারা যাওয়ার খবর পেলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তার গলা এবার ভেঙে গেল। চোখের জল গড়িয়ে পড়ল। আমার নিজের বাবা তো তখনই মারা গিয়েছিলেন যখন আমি খুব ছোট ছিলাম জজ সাহেব। আমার তো মনেও নেই বাবার ভালোবাসা কেমন হয়। বিয়ের পর আমি আমার শ্বশুরের মধ্যেই বাবাকে দেখেছিলাম। উনিও আমাকে ছেলের থেকেও বেশি মানতেন। খবর পাওয়ার পর আমি প্রতিটি ট্র্যাভেল ওয়েবসাইট, প্রতিটি এয়ারলাইনে তক্ষুনি টিকিট খুঁজলাম। কোনো ফ্লাইট পেলাম না। হতাশ হয়ে প্রথম যে ট্রেন পেলাম তাতেই উঠে পড়লাম। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, সেদিন শুধু অনিথা তার বাবাকে হারায়নি, আমিও আমার বাবাকে দ্বিতীয়বার হারিয়েছিলাম। আমি ওনার শেষ দেখাটুকুও করতে পারিনি। এই আক্ষেপ আজও মনে রয়ে গেছে। জজ সাহেব তার অসহায়ত্ব বুঝতে পারলেন, কিন্তু সুধা দেবীর মুখে কোনো নরম ভাব আসল না। দেখলেন জজ সাহেব, সেই একই কুমিরের কান্না, প্রতিবার গল্প সাজিয়ে নিজেকে বেচারা প্রমাণ করে। আচ্ছা, মেনে নিলাম সেদিন বাধ্যবাধকতা ছিল, কিন্তু রোজ রোজ আমার মেয়ে যা সহ্য করে, দিন রাত শাশুড়ির খোটা, সেই সবের কী হবে? আপনি বিশ্বাস করবেন না জজ সাহেব, আমার মেয়েকে কি কি শুনতে হয় ওর শ্বশুর বাড়িতে। তুমি মেয়ে মানুষ হয়ে ঘর সামলাতে পারো না, রান্না ভালো করো না, বাচ্চার খেয়াল রাখতে পারো না, এমন হাজারো খোঁটা শুনে শুনে আমার মেয়ের মন পাথর হয়ে গেছে। আর ও যখন ব্যবসা শুরু করার স্বপ্ন দেখল, তখন এই লোকটা সেই স্বপ্নও গুড়িয়ে দিল। জজ সাহেব দেখলেন যে অনিথার মা একে একে দীপকের সেই সব অভিযোগ করে যাচ্ছেন যা অনিথা হয়তো ভুলেও গিয়েছিল। কিন্তু মায়ের কথার সাথে সাথে অনিথাও সেই সব কথা মনে করে কাঁদতে লাগল। অনিথা কাঁদতে কাঁদতে বলল, জজ সাহেব, আমি ভেবেছিলাম বিয়ের পর আমি আমার স্বপ্ন পূরণ করব, কিন্তু আমাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে তুমি ঘর আর বাচ্চা সামলাবে, ব্যবসা নয়। আমার স্বপ্নের কোনো দামই থাকল না। জজ সাহেব মন দিয়ে দীপকের দিকে তাকালেন। এটা কি সত্যি মিস্টার দীপক? অনিথাজি যদি ব্যবসা করতে চাইতেন তবে তাতে কোনো ক্ষতি তো ছিল না। দীপক মাথা তুলল। গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। না জজ সাহেব, আমি ওকে কোনোদিন মানা করিনি। আমাদের মেয়ের টাইফয়েড হয়েছিল, ও অনেক দিন ধরে অসুস্থ ছিল। আমি শুধু এটুকুই বলেছিলাম যে যতক্ষণ ও সুস্থ না হচ্ছে ততক্ষণ অল্প সময়ের জন্য অপেক্ষা করতে। আমি জানতাম ও একসাথে 2 দিকে নজর দিতে পারবে না, তাই ওকে 2-3 মাস থামতে বলেছিলাম। আমি ওকে বলেছিলাম যে বাচ্চা সুস্থ হলেই আমি নিজে ওর স্বপ্ন পূরণে সাহায্য করব। আর মায়ের কথার ব্যাপারে বলি জজ সাহেব, ডাক্তার বাচ্চাকে বাইরের খাবার খাওয়াতে বারণ করেছিলেন। মা শুধু বলতেন ঘরের ভালো খাবার খাওয়াতে, কিন্তু অনিথা ওকে প্যাকেটের খাবার বা ম্যাগি খাইয়ে দিত। মা বারণ করলে অনিথার রেগে যেত। এই নিয়েই অশান্তি হতো। দীপক চোখের জল মুছে বলল, আমি প্রতিবার মাঝখানে পড়ে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু না মাকে বোঝাতে পেরেছি না অনিথাকে। এর মাঝে সবথেকে বেশি ভেঙেছি আমি নিজে জজ সাহেব, কারণ আমি 2 দিকের জাঁতা কলে পিষ্ট হচ্ছিলাম। দীপকের গলা ধরে এলো এবং সে কাঠগড়াতেই মাথা নিচু করে কেঁদে ফেলল। এক 32 বছরের পুরুষকে আদালতে এভাবে ডুকরে কাঁদতে দেখে পুরো কোর্টে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু অনিথার মায়ের ওপর এর কোনো প্রভাব পড়ল না। এসব কুমিরের কান্না জজ সাহেব, দেখুন কেমন কাঁদছে,
ভুল লুকোনোর আরেকটা নাটক। ওর সব যুক্তি মিথ্যে। এক একটা টাকার জন্যেও আমার মেয়েকে লোলুপ করে রাখে। ওর ছোট ছোট শখও পূরণ করতে পারে না। তাই আমার মেয়ে ঠিক করেছে যে ও আইন অনুযায়ী প্রতি মাসে ওর থেকে খোরপোশ নেবে, কিন্তু একে আজাদ করবে না। এও এই সম্পর্কেই আটকে থাকবে। ও যদি আমার মেয়েকে খুশি রাখতে না পারে, তবে আমরাও ওকে অন্য কোনো মহিলার সাথে খুশি হতে দেখতে চাই না। জজ সাহেব বয়ানগুলো বিচার করছিলেন। তিনি কিছু বলার আগেই দীপকের উকিল মিস্টার বর্মা দাঁড়িয়ে পড়লেন। গলায় রাগ আর দৃঢ়তা নিয়ে বললেন, জজ সাহেব, আরও একটি কথা আছে যা এখনও সামনে আসেনি। এই বলে তিনি এক পুরনো পরিষ্কার নথি বের করে জজ সাহেবের দিকে এগিয়ে দিলেন। এটা দীপকের অ্যাপয়েন্টমেন্ট লেটার। ৩ বছর আগে বেঙ্গালুরুর এক বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে পেয়েছিল। প্যাকেজ বছরে ২৫ লাখ। আজ যা কামায় তার ৩ গুণ, কিন্তু এ তা প্রত্যাখ্যান করেছিল। জাজ সাহেব অবাক হয়ে নথিটি দেখলেন। কেন? এত ভালো চাকরি কেন ছাড়লেন? এর থেকে ভালো তো কিছু হতেই পারত না। মেনে নিলে তো আজ আপনাদের অবস্থা অন্যরকম হতো। বর্মাজি অনিথার দিকে একবার তাকালেন। তার মুখ ভাবলে ক্ষীণ ছিল। তারপর কড়া গলায় বললেন, জাজ সাহেব, এই প্রশ্ন মিস্টার দীপককে নয়, ওনার স্ত্রী অনিথা শর্মাকে করুন। জাজ সাহেব অবাক হয়ে বর্মাজির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ জাজ সাহেব। বর্মা পুরো দমে জোর দিয়ে বলল, কারণ অনিথা শর্মা বেঙ্গালুরু শিফট হতে চায়নি। বলতো, আমি আমার মা বাবার থেকে দূরে যেতে পারবো না। আর আমার মুক্কেল নিজের কেরিয়ারের সবথেকে বড় সুযোগ শুধু এই জন্যই প্রত্যাখ্যান করে দিয়েছিল, যাতে অনিথাকে নিজের পরিবার থেকে দূরে যেতে না হয়। উকিল তীরের মতো প্রশ্ন ছুড়ল, যে মানুষটি নিজের স্ত্রীর একটি আবদারের জন্য নিজের ভবিষ্যৎ বাজি রেখে দিল, সেই মানুষের ওপর তার স্ত্রী এক এক টাকার জন্য লোলুপ করে রাখার অপবাদ দিচ্ছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? দীপকের উকিলের এই তথ্য ফাঁস করার সাথে সাথেই কোর্টরুমে তোলপাড় শুরু হয়ে গেল। জাজ সাহেব সহ সবাই অবাক হয়ে গেলেন। সবার নজর অনিথার দিকে ছিল। ও মূর্তির মতো দাঁড়িয়েছিল। মুখটা লজ্জায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিছু বলতে পারছিল না। সুধাদেবীর কাছেও কোনো শব্দ ছিল না। এটা এমন এক সত্যি ছিল যা অস্বীকার করার উপায় ছিল না। জাজ আদিত্য শর্মা নথিটি দেখলেন, তারপর অনিথার বিবর্ণ মুখ। উনার অভিজ্ঞ চোখ এখন কাহিনীর সেই অংশগুলো দেখতে পাচ্ছিল যা এতক্ষণ অন্ধকারে ছিল। সুধাদেবীর মনে হল বাজি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। চোখের জল নিয়ে জাজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, জাজ সাহেব, এটা তো মুদ্রার একটি পিঠ মাত্র। আমরা আমাদের মেয়েকে রাজকুমারীর মতো বড় করেছি। ও কোনোদিন কষ্ট দেখেনি। ছোট ছিল যখন পুতুলের চুল বিগড়ে গেলে ও কেঁদে ফেলত। আমি আর ওর বাবা ততক্ষণ শান্ত হতাম না যতক্ষণ ওর মুখে হাসি ফিরে না আসত। আমরা ওকে আদরে বড় করেছি, আর এই লোকেরা আমার হাসি খুশি মেয়েটাকে প্রতিদিন কাঁদতে বাধ্য করেছে। ওকে দিন রাত তানের বিষ গিলতে হয়েছে। যখনই ফোন করি শুধু ওর ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পাই। আমি আমার মেয়েকে এই নরকে তিল তিল করে মরতে দেখতে পারব না, একদম না। অনিথা মায়ের হাত ধরল, ভাঙা গলায় বলল, হ্যাঁ মা, আমি হেলে গেছি। আমি অনেক চেষ্টা করেছি সেই ঘরটাকে নিজের করার, কিন্তু আমার অস্তিত্ব, আমার স্বপ্নকে অবহেলা করা হয়েছে। আমি ক্লান্ত হয়ে গেছি। কোর্টে উপস্থিত মহিলারা অনিথার যন্ত্রণা অনুভব করতে পারছিলেন, কিন্তু তখনই জজ আদিত্য শর্মা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, যেন পরিস্থিতির গভীরতা মাপছেন। তারপর এক তীক্ষ্ণ দৃষ্টি সুধা দেবীর ওপর দিলেন এবং সেই প্রশ্নটি করলেন যা কেসের পুরো মোড় ঘুরিয়ে দিল। সুধাজি, একটা কথা বলুন, যখন অনিথা তার স্বামীর ঘরে থাকত তখন আপনাদের দুজনের মাঝে কথা কতবার হতো? সুধাদেবী কোনো চিন্তা না করেই গর্বের সাথে বললেন, প্রতিদিন হতো জজ সাহেব। ২-৩ ঘন্টা তো অনায়াসেই কথা হয়ে যেত। আমি তো একমাত্র অবলম্বন ছিলাম ওর। জজ সাহেব পরের প্রশ্ন করলেন, সেই সময় আপনি কি জানতেন যে ঘরে খাবারে কি রান্না হয়েছে? হ্যাঁ, একদম। আমার মেয়ে আমার কাছে কিছু লুকোত না। সুধাদেবী বললেন, এটা না বুঝেই যে তিনি এক জালে ফেসে যাচ্ছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হলো, যদি শাশুড়ি বউয়ের মাঝে কোনো ছোটখাটো কথা কাটাকাটি হতো, তবে কি তার খবরও আপনি সাথে সাথে পেয়ে যেতেন? জি জজ সাহেব, আমার বেচারি বাচ্চা মনের কথা কাকে শোনাত? সুধাদেবী বললেন। জজ সাহেবের গলায় কঠোরতা এলো। তার মানে আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়ির প্রতি মুহূর্তের খবর রাখতেন, রান্নাঘরে শাশুড়ি বউয়ের খটখটানি থেকে শুরু করে ঘরের ভেতরে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা পর্যন্ত। জজ সাহেব সবথেকে তীক্ষ্ণ প্রশ্নটি করলেন, সুধাজি, আপনি মেয়েকে আদরে বড় করেছেন, ধুমধাম করে বিদায় দিয়েছেন, এটা সবাই জানে, কিন্তু আপনি কি ওকে কোনোদিন মানসিকভাবে ওর স্বামীর বাড়ির হতে দিয়েছেন, নাকি ওকে নিজের আঙিনার রাজকুমারীই করে রেখেছিলেন? এই প্রশ্নটি প্রশ্ন ছিল না, ছিল একটি আয়না যাতে সুধাদেবী নিজের নিষ্ঠুর ও স্বার্থপর রূপটি দেখতে পাচ্ছিলেন। তিনি তিলমিলিয়ে উঠলেন।
জজ সাহেব, এটা আপনি কি বলছেন? আমি ওর মা, ওকে কি তিল তিল করে মরতে দেব? জজ সাহেব শান্তভাবে বললেন, সুধাজি, মেয়ে নিজের দুঃখ মাকে জানাবে, এটা ঠিক, কিন্তু প্রশ্ন হল দুঃখটা আসলে কি ছিল? তিনি তীক্ষ্ণ নজর দুজনের উপর রাখলেন। দীপক অফিস থেকে দেরি করে এলো, এটা একটা ঘটনা, দুঃখ নয়। শাশুড়ি খাবারে খুঁত ধরলেন, এটা তকরার, তর্ক, জুলুম নয়। জন্মদিনে দামি উপহার পাওয়া গেল না, এটা প্রত্যাশা ভেঙে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া নয়। আপনি প্রতিদিন মেয়ের সাথে ৩ ঘণ্টা কথা বললেন, প্রতিটি ছোট বিষয়কে বড় দুঃখ বানিয়ে দিলেন। প্রতিটি ছোট তর্কের নাম দিলেন জুলুম। সেই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি না জিজ্ঞেস করতেন, অনিথা না বলতো, তবে ২-৪ দিনে নিজেই ভুলে যেত। বাড়ির লোক আবার এক হয়ে যেত। কিন্তু আপনি সেটা হতে দেননি। আপনার কথাগুলো ছোট ফুলকিকে এতটাই উস্কে দিয়েছে যে তা আগুনে পরিণত হয়েছে। অনিথার নজরে তার বাড়ির লোক অপরাধী হয়ে গেল, আর ও নিজে পীড়িত। আপনি অজান্তেই আপনার মেয়ের মনে ভরে দিয়েছেন যে তার শ্বশুরবাড়ি নরক আর তার স্বামী জালেম। সুধাদেবী কাঁপছিলেন। আমি তো শুধু ওর পাশে দাঁড়িয়েছি। না, এটা পাশে দাঁড়ানো ছিল না। জজ সাহেব কঠোর হলেন। এটা ছিল বিষ, এক মিষ্টি বিষ যা আপনি আপনার মেয়ের সম্পর্কে মিশিয়ে দিয়েছেন। বিয়ের চারাগাছ স্বামী স্ত্রীর ভরসা আর সমঝোতা দিয়ে বড় হয়। আপনি প্রতিদিন ফোন করে তার মূলে ঘৃণা আর অভিযোগের অ্যাসিড ঢেলেছেন। তিনি অনিথার দিকে তাকালেন, যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। অনিথাজি, যখনই মনোমালিন্য হয়েছে, আপনি সমস্যা মেটানোর জন্য স্বামীর সাথে কথা বলার বদলে মাকে ফোন করেছেন। আপনি স্বামীকে সঙ্গী না বানিয়ে মাকে উকিল বানিয়ে নিয়েছেন। আপনাদের সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত আপনার আর আপনার মায়ের মাঝে হতে লাগল। জাজ সাহেব নিজের কথা শেষ করলেন। আসল সমস্যা স্বামীর মধ্যেও নেই, স্ত্রীর মধ্যেও নেই। সমস্যা হলো এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির সেই হস্তক্ষেপের মাঝে, যা ভালোবাসার পোশাকে আবৃত। সুধাজি, আপনার মেয়ে ৩ বছর ধরে বিবাহিত, কিন্তু আপনি ওকে কোনোদিন ওর স্বামীর স্ত্রী হওয়ার সুযোগই দেননি। অনিথার মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। মায়ের কাছে করা প্রতিটি অভিযোগ, প্রতিটি ছোট কথা ওর কানে বাজতে লাগল। আজ প্রথমবার ও বুঝতে পারল যে ও নিজের হাতেই নিজের ঘরের ভিত্তিতে ডিনামাইট লাগিয়ে দিয়েছিল। পুরো কোর্টে নিস্তব্ধতা ছিল। তারপর পেছন থেকে ধীরে ধীরে হাততালি বেজে উঠল। দেখতে দেখতে পুরো কোর্টরুম হাততালিতে ফেটে পড়ল। এই হাততালি জাজ সাহেবের বিশ্লেষণের জন্য ছিল, সেই তিতো সত্যের জন্য ছিল যা আজ সবাই অনুভব করছিল। জজ সাহেব নিজের রায় শোনাতে শুরু করলেন। আদালত ২ পক্ষের কথা শুনেছে, সম্পর্কে তিক্ততা আছে, এটা পরিষ্কার। কিন্তু তালাক কোনো সমস্যার শেষ সমাধান হওয়া উচিত, প্রথম নয়। তাই এই আদালত একটি বৈবাহিক পরীক্ষার আদেশ দিচ্ছে। সবার মুখে বিস্ময়, বৈবাহিক পরীক্ষা? এটা আবার কি? জজ সাহেবের কথা জারি ছিল, এই পরীক্ষা পুরো ১ মাস চলবে, এবং এর কিছু কঠোর নিয়ম থাকবে যা পালন করা বাধ্যতামূলক হবে। আগামী ১ মাস পর্যন্ত শ্রীমতী অনিথা নিজের মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না, এবং ওনার সাথে দেখাও করবেন না। এটা শাস্তি নয়, বরং এটা অনিথাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে সে বাইরের প্রভাব ছাড়াই নিজের চিন্তা আর নিজের মনের কথা শুনতে পারে। উভয় স্বামী স্ত্রীকে প্রতি সপ্তাহে একসাথে ম্যারেজ কাউন্সিলরের কাছে যেতে হবে। সেই সেশনের রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়া হবে। আপনাদেরকে একটি খালি কাঁচের জার আর কিছু কাগজের চিরকুট নিজেদের কাছে রাখতে হবে, এবং প্রতিদিন একে অপরকে না দেখিয়ে নিজের সম্পর্কের কোনো একটি ভালো ও ইতিবাচক স্মৃতি সেই চিরকুটে লিখে জারে ফেলতে হবে। এই স্মৃতিগুলো আপনাদের ঝগড়া শুরু হওয়ার আগের হতে হবে। এই জারটি ১ মাস পর আদালতেই খোলা হবে। আপনারা দুজন একই বাড়িতে থাকবেন, কিন্তু একে অপরের ওপর কোনো ধরনের চাপ দেবেন না। আর এই সময় দীপকের মা এবং অনিথার মা কোনো হস্তক্ষেপ করবেন না। এটি একটি অভাবনীয় রায় ছিল। দীপক এবং অনিথা দুজনেই স্তম্ভিত ছিল। তাদের কাছে এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শুরুর দিনগুলো খুব অদ্ভুত আর কঠিন ছিল। সেই বাড়িটি এখন বাড়ি নয়, এক নিস্তব্ধ যুদ্ধের ময়দান ছিল। অনিথার জন্য মায়ের সাথে কথা না বলে একটা দিন কাটানো পাহাড়ের মতো ছিল। বারবার ফোন তোলার ইচ্ছে হতো, কিন্তু আদালতের আদেশ আটকে দিত। দিনে ১০০ বার চোখাচোখি হতো, তারপর অপরিচিতের মতো চোখ ফিরিয়ে নিত। রাতে যখন পুরো শহর ঘুমাত, তাদের ভেতরের তুফান জেগে উঠত। তারা চুপচাপ নিজের নিজের চিরকুট লিখত। সেই চিরকুটে কি ছিল তা কেবল তারাই জানত।
প্রথম কাউন্সেলিং সেশনটি একটি তুফানের মতো ছিল। দুজনেই সব রাগ, সব ক্ষোভ উগরে দিল। কাউন্সেলর কাউকে ঠিক বা ভুল না বলে কেবল শুনলেন। পরের সেশনে তারা একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে লাগল। অনিথা প্রথমবার উপলব্ধি করল যে মায়ের যে অতিরিক্ত হস্তক্ষেপকে সে ভালোবাসার অমৃত ভাবত, তা আসলে তার বৈবাহিক জীবনের জন্য মিষ্টি বিষ ছিল। অন্যদিকে দীপক বুঝতে পারল যে অনিথা তার মায়ের ওপর কতটা নির্ভরশীল ছিল এবং নতুন পরিবেশে তার কতটুকু সাহায্যের প্রয়োজন ছিল। এক রাতে চিরকুটে কিছু লিখতে লিখতে দীপকের চোখ থেকে এক ফোঁটা জল সেই কাগজে পড়ল। তাড়াতাড়ি ওটা মুছে ফেলল। চিরকুট ভাঁজ করে জারে রেখে দিল। ওদিকে অনিথাও একটি চিরকুট লিখছিল। অনেক পুরনো স্মৃতি একসাথে তার মনের ভেতর খেলা করতে লাগল। আমরা কেমন ছিলাম আর কি হয়ে গেলাম? আমি যতটা সময় আমার মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে কাটিয়েছি, যদি তার অর্ধেক সময়ও আমার স্বামীর হাত ধরে কাটাতাম, তবে হয়তো আমাদের কোনোদিন কোর্টে আসতে হতো না। ভাবতে ভাবতে হাত কাঁপছিল। চিরকুট বুকে জড়িয়ে সে অনেকক্ষণ ধরে কাঁদল। দুজনেই ছটফট করছিল। দৌড়ে একে অপরের কাছে যেতে চাইছিল, জড়িয়ে ধরে বলতে চাইছিল যে ভুল হয়ে গেছে, কিন্তু দুজনের মাঝে অহংকারের এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়েছিল। অনিথা ভাবত উদ্বেগ তাকেই নিতে হবে। দীপক ভাবত অপবাদ আমার ওপর লেগেছে, ও অন্তত একবার ক্ষমা তো চাক। ভালোবাসা আর আত্মসম্মানের এমন এক লড়াই, যাতে দুজনেই হারছিল। এক ছাদের নিচে থেকেও একে অপরের কণ্ঠ শোনার জন্য আকুল হয়েছিল। এক এক দিন গুনতে গুনতে সেই মাসটি কেটে গেল। নিস্তব্ধতা আরও গভীর আর যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল। ঠিক 1 মাস পর সেই একই ফ্যামিলি কোর্টরুমে এক অদ্ভুত নিস্তব্ধতা। দীপক আর অনিথা মুখোমুখি ছিল। তাদের মাঝে সেই কাঁচের জারটি রাখা ছিল, যা এখন চিরকুটে কানায় কানায় ভরা, সেই 30 দিনের না বলা স্মৃতির সাক্ষী। জজ সাহেব দুজনকে দেখলেন। কিছু ভাবলেন আপনারা দুজন? দুজনেই নীরব ছিল। দুজনের চোখেই অপেক্ষা ছিল, হয়তো সামনের জন আগে বলবে। কিন্তু দুজনের অহংকার ভারী পাথরের মতো রাস্তায় দাঁড়িয়েছিল। জজ সাহেব হাসলেন। মনে হচ্ছে ফয়সালা এখনও কঠিন। চলুন প্রথমেই জারটি খুলি, যাতে আপনাদের সম্পর্কের সবথেকে বড় সত্যি সাক্ষ্য বন্দী আছে। দীপক, আপনি অনিথার লেখা যে কোনো একটি চিরকুট তুলুন এবং সবার সামনে পড়ুন। দীপক কাঁপতে কাঁপতে একটি চিরকুট বের করল। ওটা খুলতেই তার চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার গলা হঠাৎ বুঝে এলো। সে পড়তে শুরু করল। বিয়ের পর যখন আমি আমার মাম্মি পাপার কথা ভেবে মন খারাপ করে বসেছিলাম, তখনই তুমি আমার প্রিয় ঝাল গোলগপ্পা নিয়ে এসেছিলে। আমার মন তখনও ভারাক্রান্ত ছিল, তাই তুমি আমাকে হাসানোর জন্যে কৌতুক শোনাতে শুরু করেছিলে। আর সত্যি বলতে আমি আজ পর্যন্ত ওর থেকে বাজে জোকস শুনিনি। এটুকু পড়তেই কোর্টের কিছু মানুষের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু দীপকের চোখ ভিজে এলো। সে আগে পড়ল। কিন্তু যখন আমি তোমার মুখটা দেখলাম, একজন সিভিল ইঞ্জিনিয়ার যে বড় বড় বিল্ডিং বানায়, সে এক ছোট নিষ্পাপ বাচ্চার মতো আমাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করছে। আমি তোমার কৌতুক শুনে নয়, সেই সারল্য দেখে কাঁদতে কাঁদতে হেসে ফেলেছিলাম। তুমি কত ভালো দীপক। এখন দীপকের গলা ভেঙে যাচ্ছিল। সেই চিরকুটটি তার হাতে কাঁপছিল। অনিথা, এবার আপনি দীপকের একটি চিরকুট পড়ুন, জাজ সাহেব বললেন। অনিথা একটি চিরকুট তুলল। খুলতেই নিঃশ্বাস আটকে গেল। অনিথা, আমার মনে আছে যখন আমার প্রমোশনের পার্টিতে এক আত্মীয় আমাকে নিয়ে ঠাট্টা করেছিল, আর তুমি সবার সামনে আমার হাত ধরে বলেছিলে আমি আমার স্বামীর জন্যে গর্বিত। সেদিন তুমি আমাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ বানিয়ে দিয়েছিলে অনিথা। সেদিন আমার বিশ্বাস হয়েছিল যদি পুরো পৃথিবীও আমার বিরুদ্ধে চলে যায়, তবুও তুমি আমার সাথ ছাড়বে না। অনিথার চোখ দিয়ে এখন জল নয়, যেন প্লাবন বয়ে যাচ্ছিল। ওর মনে পড়ল কিভাবে ও সেই স্বামীর ওপরই সবার সামনে অপবাদ লাগিয়েছিল, যাকে কোনোদিনও নিজের শক্তি বলেছিল। জজ সাহেব পরিবেশকে আরও গভীর করে বললেন, আরেকটি চিরকুট দীপক আপনি পড়ুন। দীপক চিরকুট তুলল। পড়তেই কেঁদে ফেলল। দীপক, মনে আছে বিয়ের পর প্রথমবার আমি রান্না করেছিলাম, সব পুড়ে গিয়েছিল। লজ্জায় আমি কাঁদতে শুরু করেছিলাম, কিন্তু তুমি পুরো পোড়া খাবার হাসি মুখে খেয়ে নিলে আর বললে আজ থেকে এটা আমার ফেভারিট ডিশ।
সেদিন প্রথমবার মনে হয়েছিল আমি পৃথিবীর সবথেকে ভালো স্বামী পেয়েছি। আমি চাই যত ভুলই করি না কেন তোমার চোখে আমি পারফেক্ট। দীপক আর দাঁড়িয়ে থাকতে পারল না, কাঠগড়ার সাহায্য নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। জজ সাহেব অনিথাকে দেখলেন, ওর অবস্থা আরও খারাপ ছিল। অনিথা, পরের চিরকুট। অনিথা অনেক কষ্টে আরেকটি চিরকুট তুলল। কালি একটু ছড়িয়ে গিয়েছিল, হয়তো লেখার সময় চোখের জল পড়েছিল। মনে আছে অনিথা, যখন আমি অফিসের চাপে রাত জেগে থাকতাম, তুমি চুপচাপ আমার পাশে বসে চুলে হাত বুলিয়ে দিতে, ক্লান্ত হয়ে পড়লে চা কফি বানিয়ে নিয়ে আসতে। কিছু জিজ্ঞেস করনি, শুধু বুঝিয়েছ তুমি আমার পাশে আছো, সব সময় থাকবে। সেই রাতে মনে হয়েছিল যতক্ষণ তুমি সাথে আছো আমি পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারি। আমি তোমাকে ছাড়া কিছুই নই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর সব সময় বাসব। ব্যাস, এটুকু পড়তেই অনিধার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সেই চিরকুটটি ওর হাত থেকে পড়ে গেল। ওর মুখ থেকে এক চাপা চিৎকার বেরিয়ে এলো এবং ও ডুকরে কাঁদতে কাঁদতে টোলে পড়ে যেতে লাগল। পরের মুহূর্তেই দীপক দৌড়ে এসে ওকে ধরে ফেলল এবং অনিধা ওর বুকে মিশে গেল। ও এক শিশুর মতো কাঁদছিল। দীপক, আমি কত খারাপ, আমি কত স্বার্থপর। আমি তোমার ভালোবাসাকে কোনোদিন বুঝিনি। আমি তোমার প্রতিটি ত্যাগকে অবহেলা করেছি। আমি শুধু অভিযোগ খুঁজেছি, আর তোমার সেই ভালোবাসা দেখতেই পাইনি যা তুমি ছোট ছোট মুহূর্তে আমার উপর বিলিয়ে দিতে। দীপকও কাঁদছিল। সে অনিথার মুখ নিজের হাতে নিল, ওর চোখের জল মুছে দিল। না অনিথা, তুমি খারাপ নাও। আমরা দুজনেই অবুঝ ছিলাম, ভুল আমারও ছিল। তুমি নিজের মা বাবাকে ছেড়ে আমার ভরসায় আমার সাথে এসেছিলে। আমারও বোঝা উচিত ছিল, একটু সময় দেওয়া উচিত ছিল। তোমার ছোট ছোট আবদার তো আমি পূরণ করতেই পারতাম। সে অনিথাকে এতটাই জড়িয়ে ধরল যেন ওকে নিজের মধ্যে মিশিয়ে নিতে চায়। আজ বছরের পর বছর পর দুই দেহ এক প্রাণ হওয়ার মানে তারা বুঝতে পারল। কোর্টের পরিবেশ আরও ভারী হয়ে গেল। সিটে বসা মানুষগুলো নিজেদের গড়িয়ে আসা চোখের জল লোকাতে লাগল। খুদ জজ সাহেবের চোখও ভিজেছিল। দীপক হাত জোড় করে বলল, ইয়র অনার, আমাদের আবেদন ফিরিয়ে নিতে চাই। আমরা তালাক চাই না। জজ সাহেব হাসলেন এবং বললেন, আমি এই কথাটিরই আশা করেছিলাম। মনে রাখবেন, বিয়ের মানে একে অপরের ভুলের হিসাব রাখা নয়, বরং একে অপরের খামতি থাকা সত্ত্বেও পাশে দাঁড়িয়ে থাকা। আজ তোমরা দুজন শুধু নিজেদের সম্পর্কই বাঁচাওনি, বরং দুনিয়াকে এটা দেখিয়েছ যে যদি মনে সত্যিকারের ভালোবাসা থাকে তবে কোনো দেয়ালই এত উঁচু হয় না যা ভেঙে ফেলা যায় না। চোখের জলে ভেজা মুখের সাথে অনিথা দীপকের দিকে তাকাল। দীপক, আজকের পর না আমি তালাক চাইব আর না তোমার থেকে আলাদা থাকব। তোমার অর্ধাঙ্গিনীর ওয়াদা রইল। দীপক ছলছল চোখে জজ সাহেবের দিকে তাকাল এবং হাত জোড় করল। ধন্যবাদ জজ সাহেব, আপনি আমাদের শুধু বিচারই দেননি, আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, জজ সাহেব যে রায় শুনিয়েছিলেন তা কি সঠিক ছিল? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কাহিনীটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।